আচ্ছা শুরু দেখেন। এখন কোশ্চেন বলতেছে হোয়াট মেক্স সামওয়ান আ গুড গ্রেট লিডার। এটা হচ্ছে আপনারা কেউ আমাকে একটু উত্তর দেন। একটা গুড লিডার মানে কার, মানে কি কোয়ালিটিস বা কি ক্যারেক্টারিস্টিক্স বা কি বৈশিষ্ট্য একটা ভালো লিডার বানায়, গ্রেট লিডার বানায়। বলতে পারেন কি কেউ? বা কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা গ্রেট লিডারের, একটা ভালো লিডারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত আসলে। মানে এটা আপনার বই স্লাইড থেকে বলতে হবে না, বাট কেউ এমনি আমাকে ইন্টুইটিভলি বলেন, নিজের আইডিয়া থেকে বলেন একটা স্যার ভালো। একজনকে ভালোভাবে বোঝানোর ক্ষমতা, তারপর তাকে মেনটেন করা, জি তারপর হচ্ছে লিড দেওয়া ভালোভাবে, জি জি হ্যাঁ। সবকিছু গুছিয়ে নিয়ে কিভাবে করতে হবে সেটার একটা দিক নির্দেশনা দেওয়া আগে থেকেই। জি জি ঠিকই ধরছেন। স্যার So, লিডার মূলত স্যার হচ্ছে মানে উনি অর্ডার করবেন না, নিজে কাজ করবেন এবং ওনার সাথে সবাইকে নিয়ে কাজ করবেন। হ্যাঁ এই এবং সবাইকে লিডারের মোটিভেট করবে, ঠিক জি না? স্যার মোটিভেট সবাই, করবেন, জি স্যার। জি সবাইকে মোটিভেট করবে। হ্যাঁ আপনার লিডারের, গ্রেট লিডার কি এটা ঠিকই ধরছেন। এখন দেখেন why and how leadership, তিনটা বলছিলাম না? লিডারশিপ, অন্টারপ্রেনারশিপ আর কি স্ট্র্যাটেজি। লিডারশিপ মানে হু, এটা হচ্ছে হোয়াট, মানে কি করবে কোম্পানির জন্য, আর এটা ছিল হচ্ছে স্ট্র্যাটেজি ছিল হাউ। ঠিক আছে। সো একটা কোম্পানির একটা বেটার ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে হলে দেখেন, সো ভালো লিডার থাকতে হবে। তার মানে কি, লিডাররা কি করবে, অর্গানাইজেশনকে সামনের দিকে লিড দিবে। আর অন্টারপ্রেনাররা কি করবে, সে হচ্ছে অপরচুনিটিস খুঁজবে বা প্রবলেম খুঁজবে এবং সেই প্রবলেম অনুযায়ী কি সলিউশন দিবে। ঠিক আছে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা ম্যানেজার যারা থাকবে তারা কি করবে, তারা স্ট্র্যাটেজি বানাবে। স্ট্র্যাটেজি এমন ভাবে বানাবে যেন আমার এই মনে করেন যে আমি একটা এখান থেকে, আমার কাজ হচ্ছে এখান থেকে এখানে যাওয়া। তো এখান থেকে এখানে যাওয়ার মধ্যে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মধ্যে যেন আমি কোনো ভুল ডিসিশন না নেই। আমার স্ট্র্যাটেজিতে এই জিনিসটা ভালোভাবে ডিফাইন করা থাকতে হবে। ঠিক আছে। তো এই সব কিছু মিলাই আসলে একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট হয় কোন একটা অর্গানাইজেশন। ঠিক আছে। এখন দেখেন ওই যে আপনাদেরকে ফার্স্ট ক্লাসে মনে হয় বলছিলাম যে ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিওএলসি ফ্রেমওয়ার্ক। পিওএলসি ফ্রেমওয়ার্ক দিয়ে কি বোঝায় আসলে? পিওএলসি এর ফ্রেমওয়ার্কে পি দিয়ে বোঝায় হচ্ছে আপনার প্ল্যানিং, ও দিয়ে অর্গানাইজিং, এল দিয়ে লিডিং, আর সি দিয়ে হচ্ছে আপনার কন্ট্রোলিং। সো এখন হচ্ছে আমরা দেখবো এগুলো প্রত্যেকটা পার্ট আসলে কি কি মিন করে। ঠিক আছে। প্ল্যানিং মানে কি, অর্গানাইজিং মানে কি, লিডিং মানে কি, কন্ট্রোলিং মানে কি। ঠিক আছে। দেখেন, সো পিওএলসি ফ্রেমওয়ার্কটা হচ্ছে আসলে এইরকম, যেখানে আপনার প্ল্যানিং হচ্ছে আপনার কি ভিশন আর মিশন। ভিশন কি বলছিলাম বলেন তো? ভিশন কি কেউ বলতে পারেন? ভিশন কাকে বলে বা একটা কোম্পানির ভিশন কি? ভিশনটা হচ্ছে আপনার কোন একটা ফিউচার, মানে ফিউচারের কথা চিন্তা করে, বা আমার একটা ফিউচার অবজেক্টিভ কি আমার কোম্পানি। ভিশন আর মিশন টাইপটা তো একই, মানে হ্যাঁ মানে আমাদের ভিশনটা, টার্গেটটা কি হ্যাঁ না সেটা ভিশন, নিয়ে কাজ করাই হচ্ছে ভিশন। হ্যাঁ এখন ভিশনটা হচ্ছে, এই জন্য আপনাদের বারবার ফিউচারের কথা বলতেছি। ভিশনটা হচ্ছে কোন একটা লং টার্ম প্ল্যানিং বা কোন একটা লং টার্ম চিন্তা ভাবনা। ঠিক আছে। আর মনে করেন যে আজ থেকে 100 বছর পরে আমার কোম্পানিকে কি অবস্থায় দেখতে চাই। ঠিক আছে। বুঝতে পারছেন, আজ থেকে 100 বছর পরে আমার কোম্পানিতে আমি কি অবস্থায় দেখতে চাই। মনে করেন যে খুব একদম বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে দেখতে চাই 100 বছরের মধ্যে। স্যার এই জন্য বলে স্যার ভিশন 41 জি 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 2041। হ্যাঁ, এই জন্য বলে যে ভিশন 41। তো এইটা হচ্ছে আপনার ভিশন, যখন আপনি কোনো দূরের বা একটা লং টার্ম প্ল্যানিং এর কথা ভাববেন। আর সেই ভিশনকে অ্যাচিভ করার জন্য বা সেই ভিশন, মানে সেই ভিশনকে অ্যাচিভ করার জন্য আমরা ছোট ছোট যে কাজগুলা করি, মনে করেন যে 100 বছর সময় আছে আমার হাতে ভিশনটা ফুলফিল করার জন্য। তো
এই ভিশনটা ফুলফিল করার জন্য আমরা এর মাঝে যে ছোট ছোট টার্গেট গুলো রাখি সেগুলোকে বলবো হচ্ছে মিশন। তো বলতে পারেন যে আমি বললাম যে 100 বছরের মধ্যে আমার নাম্বার ওয়ান ব্র্যান্ড হতে চাই বাংলাদেশে কোনো একটা কোম্পানিকে। তো এখানে একটা মিশন কি হইতে পারে জানেন, যে আচ্ছা ঢাকা যেহেতু বাংলাদেশের ক্যাপিটাল, ঠিক আছে, সো নাম্বার ওয়ান ব্র্যান্ড হইতে হলে আগে অবশ্যই ঢাকাতে আমার কোম্পানি ভালো পাবলিসিটি করতে হবে, বা ঢাকাতে আমার কোম্পানি একটা সেই রেপুটেশন বানাইতে হবে। তো এটা হচ্ছে আপনার একটা মিশন হইতে পারে। কি সেই ভিশন গুলা অ্যাচিভ করার জন্য আপনার ছোট ছোট যেই টার্গেট গুলো থাকে বা অবজেক্টিভ থাকে সেইগুলো হচ্ছে মিশন। তো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ভিশন আর মিশনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, ভিশনটাকে অ্যাচিভ করার জন্য আমি ছোট ছোট আমার যে কাজগুলোকে আমি ডিভাইড করে দিই সেইগুলো হচ্ছে আপনার মিশন। ঠিক আছে, আর ভিশনটা হচ্ছে আপনার একটু লং টার্ম প্ল্যানিং বা লং টার্ম চিন্তা ভাবনা। আর মিশনটা কি, মিশনটা হচ্ছে একটু কম কম টাইম ফ্রেমের অবজেক্টিভ বা কম টাইম ফ্রেমের গোল। এখন দেখেন স্ট্র্যাটেজিটা কি। তো একটা পিওএসসি ফ্রেমওয়ার্কের জন্য স্ট্র্যাটেজি থাকতে হবে। ঠিক আছে, স্ট্র্যাটেজি কি এটা বললাম যে আপনাদের কোনো একটা গাইডলাইন, ঠিক আছে, সেই সবগুলাই কিন্তু প্ল্যানিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, গোলস এন্ড অবজেক্টিভ কি হইতে পারে? গোলস মানে হচ্ছে যে কোন একটা কোম্পানির গোল হইতে পারে যে আমরা কম টাকায় বা আমরা বাংলাদেশের সব মানুষের কাছে আমাদের জিনিসটা পৌঁছায় দিই, সেটা আপনার গোল হতে পারে। অবজেক্টিভ হইতে পারে কি, একটা কোম্পানির অবজেক্টিভ হইতে পারে জিনিসটা এরকম যে হ্যাঁ আমরা এই বছরের মধ্যে আমাদের প্রফিটটা মিনিমাম 1 কোটি রাখবো, এটা একটা অবজেক্টিভ হইতে পারে। ঠিক আছে, এখন দেখেন সেকেন্ডটা কি বলতেছে, সেকেন্ডটা হচ্ছে কি আপনার অর্গানাইজিং। সেকেন্ডটা হচ্ছে আপনার অর্গানাইজিং। সো অর্গানাইজিং এর মধ্যে পড়ে হচ্ছে আপনার অর্গানাইজেশন ডিজাইনটা কিরকম হইতে পারে? অর্গানাইজেশন ডিজাইনটা হচ্ছে যে আমার কোম্পানিতে কিভাবে কি চলবে, বা হ্যাঁ আমার কোম্পানিতে মনে করেন আপনি কোম্পানি হচ্ছে হেড, ঠিক আছে, সো আপনি মনে মনে ভাবতেছেন যে হ্যাঁ আমার কোম্পানিতে আমি একে ম্যানেজার বানাবো, ওকে সেলস ম্যানেজার বানাবো, ওকে হচ্ছে এই প্রজেক্টটার ম্যানেজার বানাবো, আর ওকে ওই ফিল্ডে দিব। So, এইরকম যে চিন্তা ভাবনা একটা অর্গানাইজেশনের জন্য, সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশন ডিজাইন। আবার মনে করেন কালচারটা কিরকম হতে পারে, যে ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, তো আপনি কাজ করতে করতে বোর্ড হয়ে যান না, যে একই কাজ করতেই আছি, তো মানুষ তো একসময় বোর্ড হয়ে যায়। ঠিক আছে, সো আপনি একটা ভালো মনে করেন যে কালচার ক্রিয়েট করে রাখেন। কিরকম কালচার, যে হ্যাঁ প্রতিদিন শুক্রবার না, প্রতিদিন বৃহস্পতিবার আমরা সবাই অফিস শেষে যারা বিবাহিত ভার্সেস যারা অবিবাহিত তাদের মধ্যে একটা ফুটবল ম্যাচ রাখবো। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ভালো কালচার। এই কালচারটার মাধ্যমে কি হয় বলেন তো, এই কালচারটার মধ্যে আপনার এমপ্লয় ভালো ইন্টারাকশন হয়, বা আপনারা এই যে একটা মনোটোনাস লাইফ লিড করতেছিলেন সেখান থেকে একটু বেরিয়ে এসে সবাই একসাথে একটু এনজয় করলেন। মনে করেন ফুটবল খেলার পরে একসাথে সবাই একটু ড্রিঙ্কস খাইলেন, পানি খাইলেন, কিছুক্ষণ আড্ডা দিলেন। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে কালচার, এবং এটা কিন্তু একটা গুড কালচার। অবশ্যই কি একটা গুড কালচার প্র্যাকটিস থাকতে হবে কোন একটা কোম্পানিতে। সোশ্যাল নেটওয়ার্কসটা কি? সোশ্যাল নেটওয়ার্কসটা তো আপনারা সবাই জানেন কিভাবে ব্র্যান্ডিং করা যায়, ঠিক আছে, বা কিভাবে সবার সাথে ভালো লিংক রাখা যায়, বা কিভাবে বিভিন্ন জায়গায় লবিং করা যায়। লবিং করাটা আসলে লবিং মানে কথাটা আসলে খারাপ শোনাইলেও এগুলো কিন্তু লবিং করে কোন কোম্পানির ম্যানেজাররা বা বিভিন্ন ইয়ারা, বড় বড় হেডরা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় লবিং করে। যেমন আপনারা জানেন কিনা আমি জানি না, বেক্সিমকো কোম্পানির কথা, বেক্সিমকোর নাম শুনছেন না, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। জি স্যার। তো ওই ফার্মাসিউটিক্যাল ওই মানে বেক্সিমকোর যে মালিক, তার কিন্তু সোশ্যাল নেটওয়ার্কটা হিউজ। ঠিক আছে, তো সোশ্যাল নেটওয়ার্কটা হিউজ বলতে মানে করোনার ভ্যাকসিন যে বাংলাদেশে একদম পাবলিকের জন্য অ্যাভেলেবল যেদিন হয়ে যাবে, দেখবেন যে বেক্সিমকো কোম্পানি কিন্তু, আপনি শিওর থাকেন যে বাংলাদেশে যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সর্বপ্রথম করোনা ভ্যাকসিন গণহারে বিক্রি করা শুরু করে,
সেটা হবে হচ্ছে আপনার কি বেক্সিমকো। ঠিক আছে, কারণ কি ওদের সোশ্যাল নেটওয়ার্কটা খুবই স্ট্রং। মনে করেন যে মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রীর সাথে তার লিঙ্ক আপ। তো এই জন্য এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অর্গানাইজিং এর জন্য। এখন দেখেন লিডিং কি, লিডিং কে বললাম আপনাদের অলরেডি, লিডারশিপ, কোন একটা ডিসিশন, কোম্পানির একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার জন্য কি লিডিং থাকতে হবে, কমিউনিকেশন করতে হবে। এই কমিউনিকেশন যে শুধুমাত্র বাইরের মানুষের বা কোম্পানি বা অর্গানাইজেশনের বাইরের মানুষের সাথে করতে হবে তা না, আপনার নিচের লেভেলের বা আপনার আন্ডারে যারা সাবঅর্ডিনেট আছে বা যারা এমপ্লয়ি আছে তাদের সাথেও যেন আপনার কমিউনিকেশনটা ভালো থাকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। বাট ম্যাক্সিমাম লিডারটা এটা ভুলে যান, ম্যাক্সিমাম লিডার এটা ভুলে যান যে আরে ধর উপরের লেভেলের সাথে যদি আমি একটু একদম সিস্টেম করে চলতে পারি বা বাইরের কোম্পানি বাইরে যদি সিস্টেম করে চলতে পারি তাহলে আমার প্যারা নেই। কিন্তু এটা কিন্তু ভুল ভুল আইডিয়া আসলে। আপনার নিচের লেভেলে যারা কাজ করতেছে তাদের সাথেও আপনাকে একটা মানে একটা গুড রিলেশন রাখতে হবে, তাদের সাথে কমিউনিকেশনটাও যেন ভালো থাকে, নাহলে আপনার তারপরে হচ্ছে আপনার আর কি কি বলছিলাম, অর্গানাইজিং কি, লিডিং কি, কন্ট্রোলিং কি। ঠিক আছে, তো এখন চলেন দেখি প্ল্যানিং কি। প্ল্যানিং হচ্ছে আমার, আপনাকে এর আগেও বলছিলাম অনেক, প্ল্যানিং মানে হচ্ছে একটা ম্যাপ তৈরি করা টাইপ, সেটিং অবজেক্টিভস এন্ড ডিটারমাইনিং আ কোর্স অফ অ্যাকশন। সো জিনিসটা হচ্ছে কি একটা ম্যাপ তৈরি করার মতো। ঠিক আছে, যে আমি একটা নকশা করে রাখলাম আমার কোম্পানির জন্য, তো আমি হচ্ছে সেভাবে সেভাবে আগাবো। তো জিনিসটা হচ্ছে আমার কোম্পানির অবজেক্টিভ ক্রিয়েট করে রাখলাম যে হ্যাঁ আমাকে আগামী মাসে মিনিমাম 2 লক্ষ সেল করতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী সেই 2 লক্ষ সেল করা হচ্ছে আপনার অবজেক্টিভ। তো সেই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আপনার কি একটা কোর্স অফ অ্যাকশনও তো থাকতে হবে, তাই না? সো আপনার অবজেক্টিভ কি বললাম, 2 লক্ষ সেল করা। আর সেই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য কি আমার কিছু অ্যাকশনও আপনি লিখে রাখলেন যে হ্যাঁ এটা মনে করেন আপনার অবজেক্টিভ, যে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা অবজেক্টিভ, আর এই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। সেটা মনে করেন হচ্ছে আমার অ্যাকশনস। ঠিক আছে, তো এই দুইটা পার্ট মিলে হচ্ছে আপনার হয় প্ল্যানিং। একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানির প্ল্যানিং হচ্ছে আপনার এই দুইটা পার্ট মিলে হয়। ঠিক আছে, আর প্ল্যানিং এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে requires that managers be aware of environmental conditions facing their organization and forecast future conditions. ঠিক আছে,
তো একটা আপনার কোম্পানিতে আসলে আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করতেছেন, বা কি কি ডিফিকাল্টিস ফেস করতে পারেন, বা আপনার কোম্পানির এই জিনিসটা ইউজ করলে আপনি আরো কোম্পানিকে আরো দূরে নিয়ে যেতে পারবেন, বা কোম্পানির এই জিনিসটা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াইছে সেই জিনিসটাকে সরিয়ে দেওয়া। তো এইরকম কি আমার এইগুলো হচ্ছে কি আমার এনভায়রনমেন্টাল কন্ডিশনস। ঠিক আছে, তো এই এনভায়রনমেন্টাল কন্ডিশনস গুলা ফেস করা এবং ফোরকাস্ট ফিউচার কন্ডিশন। ফিউচার কন্ডিশন বলতে মনে করেন যে কোনো একটা আপনি শর্ত দিয়ে দিলেন। শর্ত বলতে যে এই যে আমার ফিউচারে আমাদেরকে এইগুলো এগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা না বুঝে আপনারা হচ্ছে এই যে একটা ফ্লো ডায়াগ্রাম টাইপ আছে, সে একটা ফ্লো ডায়াগ্রামের আপনারা এটা খেয়াল করেন। ফার্স্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্ক্যানিং। এনভায়রনমেন্টাল স্ক্যানিং হতে পারে যে আমার কোম্পানির ভিতরে স্ক্যান করা কি, এটা তো বুঝেন আপনারা তো। ওই যে যখন পিডিএফ সাবমিট স্ক্যান করেন, স্ক্যানে কি হয়? স্ক্যানে হচ্ছে আপনি কালো কালি দিয়ে যেগুলো লিখছেন সেগুলো ভালোভাবে ফুটে উঠে। ঠিক আছে, সো এনভায়রনমেন্টাল স্ক্যানিংটা হচ্ছে আপনি অর্গানাইজেশনের ক্ষেত্রে চিন্তা করেন যে হ্যাঁ আমার কোম্পানিতে হচ্ছে এই জিনিসগুলো আছে, বা আমার কোম্পানিতে হচ্ছে এই স্কিলড এমপ্লয়ি আছে, সো তাদেরকে ইউজ করতে হবে। আসলে তাদেরকে ইউজ করলে আমার কোম্পানি খুব দ্রুত এগিয়ে যাবে। অথবা মনে করেন যে কোম্পানির বাইরেও, যে হ্যাঁ এই যে আগামী 10 মাসে কিন্তু আমার এই প্রোডাক্টটা খুব ভালোভাবে চলবে না বাজারে। ধরেন যে একটা কোম্পানির মালিক ভাবতেছে আগামী মাসে এই প্রোডাক্টটা চলবে না। যেমন মনে করেন কি সোয়েটার কি আপনার গরমকালে চলে? সোয়েটার কিন্তু গরমকালে চলে না। ঠিক আছে, তো এইগুলাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি গরমকালে সোয়েটার দিয়ে আপনার দোকান ভরায় দেন, বা আপনি প্রোডাকশনে সোয়েটার মানে লাখের পর লাখ সোয়েটার প্রোডাকশন করেন, হবে না। সো আপনার কি আপনার হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট, আপনার কোম্পানি এনভায়রনমেন্ট দুইটাই কিন্তু স্ক্যান করতে হবে। আচ্ছা, স্ক্যান করার পর আপনাকে ফিউচার ফোরকাস্ট ফিউচার বলতে আপনার কোম্পানির মধ্যে ফিউচারে কি কি হইতে পারে। ঠিক আছে, ফিউচারে কি হইতে পারে যে হ্যাঁ আগামী 10 বছরের মধ্যে মানুষজনের কারণ এখন মানুষজন যেভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, এখন বলতে গেলে সবারই অ্যান্ড্রয়েড ফোন কম বেশি থাকে। সো জিনিসটা হচ্ছে এরকম যে হ্যাঁ আগামী 10 বছরের মধ্যে মানুষের অ্যান্ড্রয়েড ফোনে এত চাহিদা থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে সবারই কম বেশি অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে। সো এই টাইপ জিনিসপত্র, সো আমরা হচ্ছে কি অ্যান্ড্রয়েড ফোনের দিকে থেকে মানে অ্যাডভান্স ফোনের প্রোডাকশন কমায় অন্য কিছু অন্য ইনোভেটিভ নতুন কিছু জন্য করব। সো এই টাইপ জিনিসগুলো হচ্ছে ফোরকাস্ট ফিউচার। সো এইগুলা করার জন্য কি আমাদের কি এস্টাবলিশ অবজেক্টিভ। ঠিক আছে, সো এই সবগুলো কাজ, যেমন আপনি এনভায়রনমেন্ট স্ক্যানিং করে অনেক কিছু পাইলেন, আবার ফিউচার ফোরকাস্ট করে অনেক কিছু পাইলেন। সো এইগুলো অ্যাচিভ করতে হবে তো আপনাকে। সো এইগুলো অ্যাচিভ করার জন্য কি আপনাকে অবজেক্টিভ লিখতে হবে, অবজেক্টিভস বা গোলস লিখে রাখতে হবে। ঠিক আছে, আর মনে করেন যে আপনার যে প্ল্যান করছিলেন সেই প্ল্যান অনুযায়ী আপনার গেল না। ঠিক আছে, বা আপনি হচ্ছে আপনার অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য যে কোর্স অফ অ্যাকশন লিখে রাখছিলেন সেই অনুযায়ী আপনার গেল না, মানে আপনার প্ল্যানটা সেই অনুযায়ী হলো না। মনে করেন আপনি লিখে রাখছিলেন যে আমি এখান থেকে মানে আমার কোম্পানির জন্য আমি এখান থেকে এখানে এ থেকে বি তে যাব, তাহলে আমার কোম্পানির জন্য ভালো। ঠিক আছে, তো কোনো একটা কারণে মনে করেন যে আপনি বি তে যাইতে পারলেন না। সো আপনাকে কি একটা অল্টারনেটিভ অপশনও রাখতে হবে যে হ্যাঁ এ থেকে যদি বি তে যাইতাম তাহলে যে কাজটা হতো, তাহলে সি তে গেলেও মনে করেন যে সেম কাজটাই হতো। ঠিক আছে, তো আপনি মনে করেন যে কোন এক কারণে বি তে যাইতে পারলেন না, তখন কি আপনি সি তে গেলেন। ঠিক আছে, সো এরকম অল্টারনেটিভ রাখতে হবে বা হাতে অপশন রাখতে হবে। ঠিক আছে, এই একটা কোর্স অফ অ্যাকশন দিয়ে আপনি কোন একটা অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে কোর্স অফ অ্যাকশনে যদি আপনার কোনোভাবে কোনো ডিফিকাল্টি চলে আসে বা কোনো বাধা চলে আসে, তাহলে কিন্তু আপনাকে হাতে অবশ্যই অপশন রাখতে হবে। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে কনস্ট্যান্ট ইভালুয়েশন।
তো আমি যে একটা প্ল্যানিং করছিলাম, সে প্ল্যানিংটা মনে করেন যে হয়ে গেল, প্ল্যানিংটা এক্সিকিউটও করা হয়ে গেছে। ঠিক আছে, প্ল্যানিংটা এক্সিকিউট করা হয়ে গেছে। এক্সিকিউট করার পর আমাকে দেখতে হবে মানে আমার প্ল্যানিংটা আসলে ঠিক ছিল নাকি ভুল ছিল। এই জিনিসটা হচ্ছে আপনার কি কার আনমিউট করা, সাউন্ড নয়েজ আসতেছে। আমিন আক্তার একটু মিউট করেন আপনাকে। আমি আপনাকে মিউট করলাম, আবার আনমিউট। সো কি হ্যাঁ, এখন তার মানে কি আমাকে দেখতে হবে যে আমার প্ল্যানিংটা আসলে ঠিক ছিল কি ভুল ছিল। সো এরকম মানে কনস্ট্যান্ট ইভালুয়েশন করতে হবে। মানে কি আমি একটা প্ল্যানিং করলাম, সেই প্ল্যানিংটা থেকে আমি মানে কত পার্সেন্ট আমার বেনিফিট হয়েছে বা কত পার্সেন্ট আমার লাভ হয়েছে, সেগুলো সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো সো নেক্সট যখন আমি আবার প্ল্যানিং করব, এই প্ল্যানিং আমার যে যে ভুল ছিল সেগুলো যেন আমি শুধরাইতে পারি। তো এই জিনিসটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ইভালুয়েশন। যে একটা প্ল্যানিং হলো, এক্সিকিউট হলো, দেখলাম যে এই প্ল্যানিং এই সমস্যা ছিল, পরের বার যখন আমি আবার প্ল্যানিং করব এই জিনিসগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই, কি বলেন? আপনাদের কি কোনো সমস্যা আছে তাতে? স্যার একবারে শেষ করে দেন স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আজকে তো আপনাদের আবার জুমা, তাই আর না? আজকে ফ্রাইডে তো মানে জুমা আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এইটাই মনে হয় ভালো হয়, আগে আগে আপনাদেরকে শেষ করাই। আচ্ছা এখন দেখেন, বিভিন্ন ধরনের প্ল্যানিং আছে। ঠিক আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ট্যাকটিক্যাল প্ল্যানিং, আর হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি? যেটা হচ্ছে আপনার অ্যানালাইজিং কম্পিটিটিভ অপরচুনিটিস কি বলছিলাম মনে আছে? যে আপনার মার্কেটে কি কি প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেম গুলো বের করা এবং সেই প্রবলেমের জন্য কি সলিউশনও বের করা। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ হচ্ছে এই যে অপরচুনিটিস বের করতে হবে আপনাকে। আবার থ্রেট, একটা কোম্পানির থ্রেট কি হতে পারে বলেন তো? একটা কোম্পানির থ্রেট হতে পারে যেমন বিকাশের জন্য থ্রেট কে কারা বলেন তো? কেউ কি বলতে পারেন বিকাশের জন্য থ্রেট কারা? বিকাশের জন্য থ্রেট কিন্তু নগদ আর রকেট। সো তারা হচ্ছে কাইন্ড অফ থ্রেট বিকাশের কাছে। কারণ কি বিকাশ কিন্তু রকেট আর নগদের কাছে তাদের মার্কেট হারিয়ে ফেলতে পারে। ঠিক আছে, আবার মনে করেন যে একটা কোম্পানির স্ট্রেংথ কি কি? স্ট্রেংথ বলতে যে হ্যাঁ আমার কোম্পানি হচ্ছে এই প্রোডাক্টটা ভালো বানায়, বা আমার কোম্পানির এই এমপ্লয়িজ গুলো অনেক স্কিলফুল, অনেক স্কিলড। ঠিক আছে, ওইগুলা বের করতে হবে। কারণ কি স্ট্রেংথ বের করলে আমি আমার স্ট্রেংথ কাজে লাগিয়ে একটা কোনো কিছু অ্যাচিভ করতে পারবো। আর আরেকটা কি দেখেন, বলতে হচ্ছে উইকনেসেস অফ দা অর্গানাইজেশন। ঠিক আছে, সো আমার অর্গানাইজেশন তো অনেক উইকনেস থাকতে পারে। যেমন মনে করেন যে আমার কোম্পানির আফটার সেলস ডিপার্টমেন্ট আসলে অনেক মানে খুব একটা ভালো না। তো সেগুলো আমাকে নিজে নিজে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, সেগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে সলভ করার জন্য। আর আরেকটা জিনিস দেখেন, এগুলো খুব মানে মনে করেন যে একদম সহজ বাংলা কথা, ডিটারমাইনিং হাউ টু পজিশন দ্য অর্গানাইজেশন টু কমপ্লিট ইফেক্টিভলি, কিভাবে আমার কোম্পানিকে ইফেক্টিভ বানানো যায়। আর স্ট্র্যাটেজিক প্ল্যানের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই প্ল্যানিং গুলা সাধারণত আমরা করি যদি আমাদের 3 বছরের বেশি মানে 3 বছরের বেশি কোনো প্ল্যান একটা থাকে আমাদের মাথায়। ঠিক আছে, তো এই প্ল্যানিং গুলো নরমালি করা হয় 3 বছরের, বা এই প্ল্যানিং গুলো এক্সিকিউট করতে আমাদের নরমালি 3 বছরের বেশি সময় লাগে। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখেন, টপ ম্যানেজমেন্ট মোস্ট অফেন কন্ডাক্টস স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো এই যে মানে তার মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং কিন্তু আসলে কোম্পানির ইম্পর্টেন্ট প্ল্যানিং গুলা। ঠিক আছে, কোম্পানির ইম্পর্টেন্ট প্ল্যানিং গুলো হচ্ছে মেইনলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো সেই ইম্পর্টেন্ট প্ল্যানিং গুলা বা ইম্পর্টেন্ট ডিসিশন গুলা কারা নেয়? একটা কোম্পানির ইম্পর্টেন্ট ডিসিশন গুলা কিন্তু নরমালি টপ ম্যানেজমেন্টরাই নিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা, এরপরে আসেন দেখেন ট্যাকটিক্যাল প্ল্যানিং। ট্যাকটিক্যাল প্ল্যানিং এর হচ্ছে এইটার টাইম ফ্রেম বলছিলাম, স্ট্র্যাটেজিক এর হচ্ছে আপনার 3 বছরের বেশি, আর ট্যাকটিক্যাল প্ল্যানিং এর টাইম ফ্রেম হচ্ছে আপনার 1 থেকে 3 বছর। তার মানে কি আমার এই প্ল্যানিং গুলা সাধারণত 1 থেকে 3 বছরের মধ্যে সে মানে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই ট্যাকটিক্যাল প্ল্যানিং গুলো নরমালি হচ্ছে মিডল লেভেল ম্যানেজার্সরা, টপ লেভেল ম্যানেজার্সরা নিচ্ছিল হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে বানাইতেছিল, আর ট্যাকটিক্যাল প্ল্যানিং গুলো করে হচ্ছে আপনার মিড লেভেল ম্যানেজার্সরা। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং। এটা হচ্ছে খুবই শর্ট সময়ের জন্য, ঠিক আছে। যে প্ল্যানিং গুলো আপনি 1 বছরের কম সময়ে করতে চান, এক্সিকিউট করতে চান, সেইগুলোর জন্য হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং। সো অপারেশনাল প্ল্যানিং গুলো কি হইতে পারে, মনে করেন ধরেন যে লেস দ্যান 1 ইয়ার বলছ না, কেউ একজন এক্সাম্পল দিতে পারেন অপারেশনাল প্ল্যানিং কি হইতে পারে? দেখেন সাব ইউনিট গোলস এন্ড স্পেসিফিক ওয়েজ টু অ্যাচিভ দোজ। সাব ইউনিট গোল মনে করেন যে আমার কোম্পানিটা হচ্ছে হিউজ একটা কোম্পানি, এবং আমার কোম্পানির সবচেয়ে লোয়ার লেভেলে আছে, 10 জন লেবার, এবং সেই 10 জন লেবার হচ্ছে একটা টিম, ঠিক আছে। সো আমি চাই, আমি একটা প্ল্যানিং করলাম যে এই 10 জনদেরকে নিয়ে কিভাবে আমার প্রোডাকশন বাড়ানো যায় বা 10 জনকে কিভাবে আরো বেশি এফিশিয়েন্ট বানানো যায়। তো এটা একটা অপারেশনাল প্ল্যানিং হতে পারে। মানে কি কোম্পানির নিচের দিকের যে প্ল্যানিং গুলা বা ছোটখাটো যে প্ল্যানিং গুলা, সেগুলো হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যানিং, এবং এগুলোর টাইম রেঞ্জ হচ্ছে আপনার 1 বছরের কম। সো এই প্ল্যান গুলো নরমালি করা হয় 1 বছরের কম, মানে এই প্ল্যান গুলা আপনার 1 বছরের কম সময়ে এক্সিকিউট করা হয়। আচ্ছা, অর্গানাইজিং কি এটা বলছিলাম মনে আছে তোমার? হয় যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি বলছিলাম, যে আমার কোম্পানির অর্গানাইজেশন স্ট্রাকচারটা কিরকম হবে, যে হ্যাঁ আমি কোম্পানির মালিক, আমার সেলস ম্যানেজার হবে হচ্ছে এ, কারণ আমি এর পরে ভরসা বেশি পাই, আমার এই প্রজেক্টের ম্যানেজার হবে হচ্ছে এ, ঠিক আছে। তো এইরকম একটা স্ট্রাকচার বানানো, সেটা হচ্ছে কি আপনার অর্গানাইজিং। একটা দেখেন আরেকটা পার্ট হচ্ছে অর্গানাইজিং এ, সেটা হচ্ছে allocating human resources to ensure the accomplishment of objective. So আমার কোম্পানির আমি আমার অবজেক্টিভ অ্যাকমপ্লিশ করে ফেলবো, ঠিক আছে। আর অর্গানাইজিং এ আরেকটা জিনিস ডিফাইন করে, সেটা হচ্ছে আপনার ইনভলভস দ্য ডিজাইন অফ ইন্ডিভিজুয়াল জবস। ইন্ডিভিজুয়াল জবস বলতে একটা কোম্পানিতে সবাই সেম কাজ করে না, ঠিক আছে। মনে করেন একটা কোম্পানির ম্যানেজার যা করে, একটা কোম্পানির কম্পিউটার অপারেটর তাই করে, তা তো করে না। দুইজনের কাজ হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। তো দুইজনের কাজ কি কি হবে সেইগুলা ডিজাইন করে দেওয়া হচ্ছে আপনার অর্গানাইজিং এর পার্ট। এই যে দেখেন ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস, তো একটা মনে করেন কোম্পানির কম্পিউটার অপারেটর বা ফিনান্স ম্যানেজার কি করবে, সেগুলো একটা লিখিত তাদেরকে দিতে হবে, এবং সেগুলো কিভাবে করবে সেগুলোও তাদেরকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন এই অর্গানাইজিংটা আসলে 2 লেভেলে হতে পারে। একটা হচ্ছে অর্গানাইজেশন লেভেল, আর সেকেন্ডটা হচ্ছে আপনার এট জব লেভেল, ঠিক আছে। সো অর্গানাইজেশন লেভেলে অর্গানাইজিংটা কিভাবে কাজ করে দেখেন, অর্গানাইজেশন লেভেলে অর্গানাইজিংটা হতে পারে যে ডিসাইডিং হাউ বেস্ট টু ডিপার্টমেন্টালাইজ, ঠিক আছে। সো আমি আমার পুরা কোম্পানিটাকে কোন কোন ডিপার্টমেন্টে ভাগ করব, সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশন লেভেলে একটা অর্গানাইজিং কি একটা রোল। অথবা আমার কোম্পানির যে ডিপার্টমেন্ট করলাম, আমার যে কোম্পানি মনে করেন যে ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আফটার সেলস ডিপার্টমেন্ট, তারপরে কোয়ালিটি
কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলাকে আমি ভাগ করলাম কি এই অর্গানাইজিং এর মাধ্যমে অর্গানাইজেশন লেভেলে, এবং সেই আলাদা আলাদা ডিপার্টমেন্টের কি কি কাজ বা তারা কি কি করবে বা তারা নিজেদের মধ্যে কিভাবে কোঅর্ডিনেট করবে সেইগুলো আসলে এই অর্গানাইজিং পার্টটাই আমাদেরকে ডিফাইন করে দেয়, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা কাজই হচ্ছে কিন্তু আপনার অর্গানাইজেশন লেভেলে, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে এট জব লেভেল। এট জব লেভেলে অর্গানাইজিংটা কিভাবে করে, বেস্ট ডিজাইন অফ ইন্ডিভিজুয়াল জবস ফর মোস্ট ইফেক্টিভ ইউজ অফ হিউম্যান রিসোর্স। তো এটা অনেকটা এরকম বলতে পারেন যে হ্যাঁ আমার আমার কোম্পানিতে রহিম আছে, করিম আছে, সেলিম আছে। সো আমি হচ্ছে একটা এভাবে ডিফাইন করে দিব যে হ্যাঁ রহিমের এই এই কাজ, রহিম সকালে এই কয়টার সময় আসবে, এসে এগুলো এগুলো পরিষ্কার করবে, এগুলো এগুলো ধুবে, এগুলো এগুলো করবে। করিমের এই কাজ বা করিমের এই রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। সো এই এই জিনিসগুলো তার মানে এগুলো জব লেভেলের না। সো এইগুলা আর এগুলো কিন্তু আবার লোয়ার লেভেলে, অর্গানাইজেশন লেভেলটা কিন্তু আপনার উপরের দিকে কাজ করতেছে। কারণ কি, কারণ টপ ম্যানেজাররাই তো সম্ভবত সবসময় আমার কোম্পানিকে ডিপার্টমেন্টালাইজ করে বা বিভিন্ন ভাগে ভাগ করে, বিভিন্ন সেকশনে বা বিভিন্ন গ্রুপে। আর জব লেভেলে কি করতেছে, জব লেভেলে হচ্ছে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তার কাজটা বুঝাই দিচ্ছে। আচ্ছা, লিডিং কি অলরেডি অলরেডি আপনারা বুঝে গেছেন, লিডিং এর ডেফিনেশন কি এটাও অলরেডি আপনাকে দিয়ে দিছি। যে ইনভলভস দ্য সোশ্যাল এন্ড ইনফর্মাল সোর্সেস অফ ইনফ্লুয়েন্স দ্যাট ইউজ টু ইন্সপায়ার। তার মানে কি পিপলকে তার কাজের জন্য ইন্সপায়ার করতে হবে। কাজ করবে অন্য অন্য কেউ, লিডার নিজে কাজ করবে না, কিন্তু তার আন্ডারে যারা তাদেরকে দিয়ে কাজ করায় নিবে বা তাদেরকে কাজ করার জন্য ইন্সপায়ার করবে, ঠিক আছে। আর আপনি যদি একটা লিডার হন, ঠিক আছে, আপনি যদি একটা লিডার হন এবং আপনি যদি একটা ম্যানেজার হন, একই সাথে আপনাকে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি আপনার পার্সোনালিটি রিসার্চ এন্ড মোটিভেশন। পার্সোনালিটি রিসার্চটা কি, আন্ডারস্ট্যান্ডিং সাবঅর্ডিনেটস পার্সোনালিটিস, ভ্যালুস, ইমোশন এন্ড অ্যাটিটিউড। মানে হচ্ছে আপনি যে অনেকগুলো মানুষের লিডার, আপনার আন্ডারে যারা কাজ করতেছেন তাদেরকে খুব ভালোভাবে জানা বা তাদের সাথে খুব ভালো কমিউনিকেশন রাখা, ঠিক আছে। যে একটা লিডার যদি আসলে না বুঝে যে তার মানে তার সাবঅর্ডিনেটরা কি চায়, বা মনে করেন যে সাবঅর্ডিনেটরা তো সবসময় তার লিডারকে বলতে পারে না মুখ ফুটে। সো লিডারকে কিন্তু আসলে তার পার্সোনালিটি রিসার্চ করে এগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি আমি। তার সাবঅর্ডিনেটদেরকে এনার্জাইজ করতে হবে, এনার্জাইজ করতে হবে যে হ্যাঁ, যেমন আপনার হচ্ছে রাজার ছোট ছেলে কি এনার্জাইজ করছিল গ্রামের মানুষদেরকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা কি, কন্ট্রোলিং আমরা যেটা করি সেটা হচ্ছে এনশিওরস দ্যাট পারফরম্যান্স ডাজ নট ডেভিয়েট ফ্রম স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ডস বলতে ধরেন আমি একটা স্ট্যান্ডার্ড সেট করে রাখলাম যে আগে এই মাসে আমার প্রফিট হবে 10 লাখ টাকা, ঠিক আছে। এই মাসে আমার প্রফিট হবে হচ্ছে 10 লাখ টাকা। সো এইটা মনে করেন যে আমার স্ট্যান্ডার্ড সেট করে রাখলাম। সো আমাকে সেই অনুযায়ী তো কাজ করতে হবে, ঠিক আছে। এটা মনে করেন আমি স্ট্যান্ডার্ড সেট করে রাখলাম যে এই মাসে আমার প্রফিট হইতে হবে 10 লাখ টাকা, কিন্তু আমি মাস শেষে দেখলাম যে আমার প্রফিট আসছে আসলে 7 লাখ টাকা। সো তার মানে কি আমার স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা থেকে কি ডেভিয়েট করলো না? আমার স্ট্যান্ডার্ড কি ছিল, আমি একটা স্ট্যান্ডার্ড সেট করছিলাম যে হ্যাঁ আমার কোম্পানি এরকম এরকম, সো আমার আসলে 10 লাখ টাকা প্রফিট আসা উচিত। বাট দিন শেষে দেখলাম যে না, আমার 7 লাখ টাকা প্রফিট আসছে। তো এইটা কি, এটা আসলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড থেকে ডেভিয়েট করা, ঠিক আছে। বা আপনি মনে করেন যে মানে আপনার কোম্পানিকে রেটিং দিলেন, ঠিক আছে, যে আমার কোম্পানির মনে করেন 10 স্কেলে আমার কোম্পানির রেটিং হচ্ছে, আমার টার্গেট মনে করেন একটা মানে কোম্পানিকে আপনি জাজ করবেন 10 স্কেলে। সো আপনার টার্গেট হচ্ছে আপনার কোম্পানির সবকিছু মিলায় যেন অ্যাটলিস্ট 9 পায়, ঠিক আছে।
সো এটা হচ্ছে আপনার পারফরম্যান্স স্ট্যান্ডার্ড সেট করা। কিন্তু আপনি মনে করেন যে বছর শেষে যদি দেখেন যে আপনার পারফরম্যান্স স্ট্যান্ডার্ড নয়, তাহলে ঠিক আছে। বাট বছর শেষে যদি দেখেন